আমাদের দুটো টপিক পড়তে হবে। প্রথমে আমরা পড়ব এক্সপোনেন্ট অ্যান্ড রুটস এবং এই ক্লাসের পরে অর্থাৎ এই অধ্যায়ের পরে আমরা আজকের ক্লাসেই পড়ব লগারিদম অ্যান্ড লগারিদমিক ইকুয়েশন। তো প্রথমে আমরা এক্সপোনেন্ট অ্যান্ড রুটস নিয়ে পড়ব। বন্ধুরা, শুরুতেই তোমরা আমাদের স্ক্রিনে কতগুলো ফর্মুলা দেখতে পাচ্ছ। এক্সপোনেন্ট অ্যান্ড রুটসের জন্য এই ফর্মুলাগুলো খুব দরকার হবে। আমরা এই ক্লাসে আজকে শর্টকাট এবং মূল নিয়ম দুটো নিয়মই পড়াবো। তোমরা দুটো নিয়মই বোঝার চেষ্টা করবে। তো আমরা শুরুতে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, তোমরা দরকার হয় ভিডিওটাকে পজ করে এই ফর্মুলাগুলো লিখে নিতে পারো, কারণ আমরা ভিডিওতে এই ফর্মুলাটা বেশিক্ষণ রাখতে পারবো না। যাই হোক, এই ফর্মুলাগুলো তোমাদের লাগবে। তো অঙ্কের সময় আমাদের যে ফর্মুলাটা দরকার হবে এখানে, সেই ফর্মুলাটা নিয়ে আমরা কথা বলবো। আমরা তাহলে আমাদের অঙ্কে চলে যাচ্ছি। আমরা শুরুতে প্রথম অঙ্কটা নিয়ে আমরা স্টার্ট করবো এবং অঙ্কটা কিন্তু খুব সহজ। এই অঙ্কটা করতে তোমাদের দুটো ফর্মুলা দরকার হবে। তোমরা আগে যে আমাদের যে ফর্মুলার অংশটা দেখেছো, সেখানে দেখবে যে দুটো ফর্মুলা আমরা এরকম দুটো ফর্মুলা লিখেছি, a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n। এটা সমান কত লেখা যায়? এটা সমান লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। এই ফর্মুলাটা প্রয়োজন হবে। আর আরেকটা যে ফর্মুলা প্রয়োজন হবে সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n সমান হবে a টু দি পাওয়ার mn। আমরা এই দুটো ফর্মুলার ইউজ কিন্তু এখানে করতে হবে। কিভাবে করতে হবে আমরা একটু দেখব। একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এই a বা b এইরকম m n এরকম কিছু থাকবে না, সংখ্যা লেখা থাকবে। এখানে লক্ষ্য করো, এই যে a টু দি পাওয়ার m আমরা লিখেছি, a কে বলা হয় বেস এবং n কে বলা হয় পাওয়ার। অর্থাৎ একটা সূচকের অঙ্কে খুব ইম্পর্ট্যান্ট হয় বেস এবং পাওয়ার। আর এই সূত্রগুলো তখনই এক্সিস্ট করে যখন আমার এই বেস সমান থাকে। লক্ষ্য করো, এখানে কিন্তু সবার বেস a, আর আমার এই অঙ্কেও দেখো সবার বেস 256। তার মানে এইখানে আমাদের আসলে a বলতে 256কে বোঝানো হয়েছে। তাহলে এই 256 পাওয়ার আছে 0.16 গুণ 256 পয়েন্ট আছে 9। আমরা জানি যে যখন বেসগুলো সেম থাকে এবং গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে আমরাও এই অঙ্কে যেহেতু বেস 256, তখন আমি এই পাওয়ারগুলোকে যোগ করব। এখন অঙ্কের একটা খুব ভাইটাল পার্ট, আমি এই 256 টু দি পাওয়ার এই যে 0.25 পেয়েছি। এখন আমার একটা কাজ, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, এটা মনে রাখবে এবং আমি তোমাদেরকে বোর্ডের পাশে একদম হাতে হাতে লিখে দিচ্ছি। তোমরা দয়া করে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যেমন ধরো এরকম 256 লেখা আছে। 256 সংখ্যাটা কেমন সংখ্যা? তোমরা নিশ্চয়ই বলবে এটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ইভেন। যখনই কোনো ইভেন নাম্বার পাবে তখনই তাকে টু পাওয়ার সামথিং কিছু একটা করার চেষ্টা করবে। কি বললাম? যখনই কোনো জোড় সংখ্যা দেখবে, যেমন ধরো 16, এরকম যদি থাকে তাহলে একে টু পাওয়ার সামথিং কিছু একটা করবে। যেমন 16কে লেখা যায় 2 পাওয়ার 4। যেমন ধরো তোমার রেজাল্টে আসছে 64, তুমি একে 2 পাওয়ার সামথিং কিছু একটা করবে। অর্থাৎ দেখো এখানে 2 পাওয়ার 6, এটা মানে হচ্ছে 64। ঠিক এরকম কিছুভাবে ভাঙানোর চেষ্টা করবে। অর্থাৎ জোড় সংখ্যা দেখলেই এক্সপোনেন্টের ক্ষেত্রে, এটা কিন্তু মেইনলি রুলস না, বাট এটা অঙ্কের একটা শর্ট টেকনিক। সেটা হচ্ছে তুমি কোনো জোড় সংখ্যা দেখলেই তাকে 2 পাওয়ার আকারে ভাঙানোর চেষ্টা করবে। সিমিলারলি যদি কোনো অড নাম্বার দেখো, যদি সেই অড নাম্বারের লাস্ট ডিজিট 5 থাকে, তাহলে তাকে 5-এর পাওয়ারে ভাঙানোর চেষ্টা করবে। যেমন ধরো তোমাকে দেয়া হলো 25, তুমি লিখবে 5-এর স্কোয়ার। তোমাকে যদি দেওয়া থাকে 125, তাহলে লিখবে 5-এর পাওয়ার 3। এটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক সিমিলারলি তোমাকে যদি এখন অড নাম্বার, কিন্তু তার লাস্টের ডিজিট 5 না, অড বাট লাস্ট ডিজিট ইজ নট 5, তখন তুমি কি করবে? তখন একে 3-এর পাওয়ারে লিখবে। বুঝিয়ে বলি, যেমন ধরো তোমাকে লিখেছে 27, এটা একটা অড নাম্বার কিন্তু লাস্টের ডিজিট কিন্তু 5 না, তুমি একে লিখবে 3³ ধরো তোমাকে দিয়েছে 243, এটাও একটা অড নাম্বার কিন্তু এর লাস্টের ডিজিট 5 না, তাহলে একে 3-এর পাওয়ারে কিছু লিখবে। এটা কত লেখা যায়? 3 পাওয়ার 5। এটা কিন্তু অঙ্কের খুব বড় বেসিক। আমি এই অঙ্কটা করাচ্ছি কিন্তু শুধুমাত্র তোমাকে এই বেসিকটা দেখানোর জন্য, এবং আজকের ক্লাসে এক্সপোনেন্ট অ্যান্ড রুট চ্যাপ্টারে এই বেসিকটা কিন্তু তোমাকে বারবার তোমাকে হিট করবে। আমরা তাহলে আমাদের মূল অঙ্কে চলে যাই। এই অঙ্কটাতে আছে 256। যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তাহলে এটাকে আমাকে জোড় পাওয়ারে ভাঙতে হবে। এটাকে আমরা কত লিখতে পারি? আমরা লিখতে পারি 2 পাওয়ার 8 টু দি পাওয়ার 0.25। কিছুক্ষণ আগে তোমরা দেখেছো, যেটা আমরা মুছে ফেলেছি। এরকম একটা ফর্মুলা ছিল। সে ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারতাম? a টু দি পাওয়ার mn। অর্থাৎ এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা তখন গুণ হয়ে যাবে। যখন গুণ হলো, এটাকে গুণ করলে কত আসে? 2 আসে। সো তোমার অ্যান্সার আসলো 4। সো ইয়োর অ্যান্সার ইজ 4। আমরা চলে যাচ্ছি আমাদের
পরের অঙ্কে, এবং পরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষায় এসে, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং বাংলাদেশ ব্যাংকের অফিসারের দুটো পরীক্ষাতেই কিন্তু এই অঙ্কটা এসছে। খুব ইম্পর্ট্যান্ট যখন আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে। এই ধরনের অঙ্কগুলো আমি প্রথমে মূল নিয়মে দেখাবো, তারপর তোমাদেরকে একটা শর্টকাট দেখাবো। প্রথমে আমরা যদি মূল নিয়মে অঙ্ক করতে চাই তাহলে এটার সূত্রটা সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। প্রথমে দেখো, আমাকে যদি কখনো এক্স ইনভার্স এরকম কিছু দেওয়া থাকে, আমরা সেটাকে সরাসরি লিখতে পারি 1/x। এটাকে আমরা সরাসরি লিখতে পারি 1/x। এখন যদি আমাকে এখানে দেয়া হয় x⁻⁻, তাহলে এটা হয় 1/√x। এখন যদি আমাকে দেয়া হয় x⁻−3/2, তাহলে এটা 1/√x হবে, তখন x এর এই পাওয়ারটা আসবে 3। তো লক্ষ্য করো, এই হিসাবটা করেই যদি আমি যাই তাহলে আমার এই 2 এর জন্য এবং মাইনাসের জন্য এখানে আসলো 1/√x, আর এর পাওয়ার চলে আসবে 7, সমান হচ্ছে 1/128। তাহলে আমরা যদি একে উল্টে দিই, রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 128। একটু খেয়াল করি, এখানে কিন্তু আমার রুট আছে, এখানে আছে 7। তো আমরা যদি এই 128, এটাকে সবসময় তোমরা জানো যে যেহেতু এটা জোড় সংখ্যা, একে 2 এর পাওয়ারে ভাঙানো যাবে, এটা হবে 2⁻7। তাহলে আমরা এই অংশটুকুকে যদি ইকুয়েট করি, 7 চলে গেল, তাহলে এই √x এটার মান আসতেছে আসলে 2, এবং x এর মানটা তাহলে যেহেতু রুটটাকে তুলে দিতে হবে, বর্গ করতে হবে, x এর মান আসবে 4। একদম আমি বেসিক এবং মূল নিয়মে অঙ্কটাকে করে দিলাম। এবার আমরা চলে যাব, আমরা একদম শর্টকাট নিয়মে চলে যাব। আসো আমরা একটু শর্টকাট নিয়মটা বোঝার চেষ্টা করি। তোমরা সবাই জানো যে এখানে যে সংখ্যাটা লেখা আছে, সংখ্যাটাকে জোড় নাকি বিজোড়, এটা একটা খুব বড় ইস্যু। এটা একটা জোড় সংখ্যা, জোড় হলেই আমরা সাধারণত এখানে 2 লিখি। যদি বিজোড় হতো তাহলে আবার দুইটা অপশন, লাস্টের ডিজিট 5 নাকি 3। যদি লাস্টের ডিজিট যদি 5 হয় তাহলে এখানে লিখবো 5, আর যদি 5 বাদে অন্য কিছু হয় তাহলে আমরা সেটাকে লিখবো ডাইরেক্ট 3। সবসময় মনে রাখবে, এখানে যিনি অঙ্ক দিয়েছেন এটা তার দায়িত্ব। 100, এখানে যদি উনি 7 দেন তাহলে উনি 128 লিখতে বাধ্য। এখানে যদি উনি 5 দিতেন তাহলে এখানে উনি 64 লিখতে বাধ্য থাকতেন। যদি এখানে উনি 9 দিতেন, সে 9 দিতেন, তাহলে এখানে x⁻9 যে মানটাই আসুক না কেন, সেই মানটা দিতে কিন্তু তিনি বাধ্য থাকতেন। অর্থাৎ 512 লিখতে এখানে কিন্তু তিনি বাধ্য থাকতেন। অর্থাৎ এটা যে স্টুডেন্ট তার হেডেক না, যে প্রশ্নকর্তা তার হেডেক। সুতরাং আমরা যেহেতু স্টুডেন্ট, সেহেতু আমরা প্রশ্নকর্তার হেডেক আমরা কেন নেব? আমরা সরাসরি চলে যাব আমাদের অঙ্কে। যেহেতু এখানে 128 দেওয়া আছে, এটা একটা জোড় সংখ্যা, আমি ডাইরেক্ট লিখবো 2। গুড। এবারে আমরা দেখবো এর নিচে কি আছে, নিচে আছে 2। সো আমি পাওয়ারটাকে সরাসরি 2 দিয়ে দিব, অ্যান্ড আমার অ্যান্সারটা হয়ে যাবে 4। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার একটা অঙ্ক দিল, কি দিল? আমরা একটা নিজের একটা অঙ্ক করতে চাই। ওকে, তোমরা একটা অঙ্ক করো। ধরো x⁻−5/3 1/243। যেহেতু আমি এবার অঙ্ক দিয়েছি, এবার আমার রেসপন্সিবিলিটি এখানে সেই, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা লিখতে যাচ্ছি, সেহেতু বিজোড় মানের অর্থাৎ 3 এর পাওয়ার 5 যেটা হয় সেটা লেখা, এটা আমার দায়িত্ব। তোমার অ্যান্সার করার সময় তুমি যেটা লক্ষ্য করবে, এই অঙ্কটা কি, এটা একটা বিজোড় সংখ্যা। যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে লিখবে তুমি 3। এবার তার পাওয়ার কোনটা হবে? পাওয়ার হচ্ছে এটা নিচে কত দেয়া, এটার পাওয়ার নিচে দেয়া আছে 3, তাহলে তুমি 3 কিউব, তোমার অ্যান্সারটা হয়ে যাবে 1, হয়ে যাবে কত, 3 কিউব, অর্থাৎ 27। তাহলে তোমরা একটা বাসায় কিছু অঙ্ক করতে পারো। আমি একটা অঙ্ক দিতে চাই। ধরো তোমাকে দেয়া হলো x⁻9/4, এটা সমান যদি হয় 1/, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি, 512, তাহলে x এর মান কত হবে? অথবা তোমরা এই অঙ্কটা করতে পারো, x/4/3 সমান 1/81। এখানে x এর মান কত হবে? এই দুটো অঙ্ক তোমরা বাসায় করতে পারো। দিস ইজ ইউর হোমওয়ার্ক। তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাই, 3 নাম্বার অঙ্কটাতে। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আহসানুল্লাহ ইউনিভার্সিটি কিংবা আর্টস ফ্যাকাল্টি যেই প্রশ্ন করুক, খুব ইম্পর্ট্যান্ট। এবং তোমরা অনেক ওয়েবসাইটে এই ধরনের অঙ্ক পাবে, ক্যারিয়ার ব্লেজে পাবে, ইন্ডিয়া বিক্সে পাবে, এবং আগারওয়াল স্যারের বইতে এই ধরনের অঙ্কের অভাব নেই। তবে এই অঙ্কগুলো সলভ করার জন্য আমরা অনেকেই আছি। আমি একদম শেষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে এই অঙ্ক আমি না করেও আমি জবাব দিতে পারি। কিভাবে জবাব দিতে পারি সেটা, অঙ্ক সলিউশন না করে একদম অপশান দেখেই উত্তর করতে পারি, সেরকম একটা অপশনও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তবে তার আগে মূল নিয়মটা আমরা একটু দেখব। অঙ্কটাতে বলা আছে 2⁻11 + 2⁻12 2⁻13 2⁻14।
এই যে ধারাটা লেখা হয়েছে এটা কিন্তু মেইনলি এক্সপোনেন্ট ধারা, অর্থাৎ সূচকীয় ধারা। আমরা কি করব, এখানে 2 পাওয়ার 11 দিয়ে শুরু, তাই আমি এখানে 2 পাওয়ার 11 কে কমন নেব। 2 পাওয়ার 11 কে কমন নিলে এটা আসতেছে 1, এটা আসতেছে 2, এটা আসতেছে 2 স্কোয়ার, এটা আসতেছে 2 কিউব। আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝতে পারে না, আমি তাদের জ্ঞাতার্থে বলি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যেমন 2 পাওয়ার 11 একে যদি তুমি 2 পাওয়ার 11 দিয়ে ভাগ করলে এটা তো মিলে যাবে, 1 হবে। তুমি একটু লক্ষ্য করো, এখানে যদি তোমার 2 পাওয়ার 11 এর পরিবর্তে 12 থাকতো তাহলে কি হতো? তাহলে তোমরা কিন্তু এই যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n একটা ফর্মুলা পড়েছো, কি লিখেছিল? a টু দি পাওয়ার m মাইনাস n। তা আমরাও যদি এটাকে সেইভাবে আনি 2 টু দি পাওয়ার 12 বিয়োগ 11, অর্থাৎ 2 পাওয়ার 1, তাহলে ফাইনালি এটা থাকছে 2। ঠিক আছে, ঠিক তেমনি করে এটা যদি 13 হতো তাহলে আমরা 13 বিয়োগ 11 লিখতাম 2 স্কোয়ার। যদি এটা 14 থাকতো তাহলে আমরা এটা লিখতাম 14 বিয়োগ 11, অর্থাৎ 2 কিউব। আমার ধারণা যে তোমরা এই ইস্যুটা ধরতে পেরেছো। তাহলে আমরা আমাদের অঙ্কে চলে আসি। তাহলে 2 পাওয়ার 11, এখন আমি এখানে পাচ্ছি 1, 2 স্কোয়ারের মান 4, 2 কিউবের মান 8, অর্থাৎ একে যোগ করলে হচ্ছে 8 4 12 আর 2 14 আর 1 15। সরি টু সে আমার অপশান এখানে নাই। সবসময় খেয়াল রাখবে যে এইভাবে উত্তর সবসময় নাও থাকতে পারে। আমি কি 2 পাওয়ার 11, আর এই ধরনের উত্তর কিন্তু নান অফ দিস হয় না। সবসময় মনে রাখবে এই ধরনের অঙ্কের উত্তর কখনোই নান অফ দিস হয় না। তা নান অফ দিস যেহেতু হয় না, সেহেতু এর মধ্যে নিশ্চয়ই উত্তরটা লুকানো আছে। তাহলে আমরা 2 পাওয়ার 11 এটাকে আমরা ভাঙতে পারি 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এই আকারে। খেয়াল করো 10 আর 1 11 হয়ে গেল কিনা। এখন আমাদের এই অঙ্কটাতে কিন্তু 2 পাওয়ার 10 আছে, তো এইটার অ্যান্সার 2 পাওয়ার 10, তাহলে 15 দুগুণী কত আসলো? 30। সো ইউর অ্যান্সার ইজ দ্যাট। এবার আমি একটা প্রসিডিউর শেখাবো, সেটা হচ্ছে আমি অঙ্ক করব না, আমি এইভাবে অঙ্ক একদমই করব না। এই অঙ্কটা এভাবে না করে এই অপশান দেখেই আমি কিভাবে জবাব দিতে পারি মাথায় রাখবে। অঙ্কটা শুরু হয়েছে কত দিয়ে? 11 দিয়ে। যেহেতু 11 দিয়ে শুরু হয়েছে, এটার অ্যান্সারটা 11 অথবা 10-এ থাকার কথা। আমার এই অঙ্কে কোনো 11 নাই। যে জিনিসগুলো নাই একটু খেয়াল করে দেখি, আমি কিন্তু এটাকে বাদ দিতে পারি এবং এটাকে বাদ দিতে পারি, কারণ এর পাওয়ার 15 এর পাওয়ার 17 কোনোদিনও এর সাথে অন্তত যাওয়ার কথা না, ম্যাচ করার কথা না। এই দুইটা রেজাল্ট আমার আসতে পারে। কখনোই এই রেজাল্টে +1 টাইপের থাকতে পারে না, কারণ এই জিনিসগুলোকে আমাকে কমন নিয়ে করতে হবে। তার মানে এই প্লাস সাইন দিয়ে বা মাইনাস সাইন দিয়ে এটার সাথে কোনো অঙ্ক আসতে পারে না। থাকবে যেটা সেটা গুণ দিয়ে, শুধু একটাই আছে, তাই না? অর্থাৎ কি দাঁড়ালো, আমরা এই অঙ্ক না করেও জবাব দিতে পারি। তবে একটা কথা বলি, দিস শর্টকাট ইজ ভেরি ডেঞ্জারাস, ইউ শুড নট ফলো দিস শর্টকাট। তোমাদের অবশ্যই এই মূল নিয়মটাই অনুসরণ করা উচিত, কারণ মূল নিয়মের উপরে আসলে কোনো কথা হতে পারে না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে আমরা দুটো অঙ্ক দেখতে পাচ্ছি। 4 নম্বরে আছে a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a, এবং আমাদেরকে বের করতে হবে x y z সমান কত। আপনারা স্ক্রলে অলরেডি দেখতে পাচ্ছেন যে x y z সমান কত, এটা বের করতে হবে। এই একটা অঙ্ক, যে অঙ্কটা এমন কোনো এক্সাম অথরিটি নাই যারা দেয় নাই, এবং এই অঙ্কটা পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায় আসায় প্রায় হাফ সেঞ্চুরি করে ফেলেছে, অর্থাৎ অর্ধশতবার এসছে। এবং আমি যেবার বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে নির্বাচিত হই, সেবারেও কিন্তু এই অঙ্কটা এসছে। আর পরের যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই দুটো অঙ্কের সাথে একটা বড় রকমের পার্থক্য আছে। লক্ষ্য করুন এই অঙ্কগুলোতে, এই অঙ্কটায়, এই জন্য আমি দুটো অঙ্ক পরপর লিখেছি। এই অঙ্কটাতে বেস হচ্ছে এ বি সি, অর্থাৎ বেসগুলো আলাদা। আর এই অঙ্কগুলোতে প্রত্যেকটার বেসই কিন্তু এক্স, অর্থাৎ এই অঙ্কটাতে ডিফারেন্ট বেস, এই অঙ্কটাতে সেম বেস। অঙ্কটার সলিউশন করার পদ্ধতি শেষ মুহূর্তে বলবো, যেটা তোমরা অবশ্যই পরীক্ষায় অ্যাপ্লাই করবে, কিন্তু তার আগে তোমরা মূল নিয়মটা একটু শিখে নাও। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, এখানে c টু দি পাওয়ার z সমান আছে a, আমরা c এর পরিবর্তে এই মানটা বসিয়ে দেব। c এর মানটা আছে b টু দি পাওয়ার y, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি সমান পাওয়ার হলো z সমান a, তাহলে আমরা এখানে লিখতে পারি b টু দি পাওয়ার yz সমান a। এখনো কিন্তু অঙ্কটা সাইজ হয়নি, কারণ এই পাশে a, এ পাশে b। b এর পরিবর্তে a লেখা যায় কিনা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেয়া আছে অলরেডি। তো b এর পরিবর্তে আছে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার yz সমান a, অর্থাৎ আমরা এখানে পেলাম a টু দি পাওয়ার x y z সমান a। a মানে হচ্ছে এর পাওয়ার 1, তার মানে আমরা বলতে পারি x y z সমান 1। আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে, যে অঙ্কটা অনেক লম্বা, দেখে অনেক লম্বা মনে হচ্ছে, অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। এই অঙ্কটা কিন্তু সেম বেসের, সবগুলোতে কিন্তু দেখো বেসগুলো কিন্তু x। আমরা কি করতে পারি এখন? 1 ডিভাইডেড বাই
এখানে লিখতে পারি 1 প্লাস, আমরা বিয়োগের ফর্মুলাতে কি করছি আমরা জানি সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। ঠিক এই ফর্মুলাটাতে আমরা এটাকে ভেঙে ফেলবো, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x পাওয়ার a x পাওয়ার b x পাওয়ার c x পাওয়ার b 1 plus x power b x power c x power a x power c। আমরা এখন এই অঙ্কগুলোকে সরাসরি কি করব, সরাসরি লসাগু করে সলিউশন করার চেষ্টা করব। সরি, x পাওয়ার a, তো এখানে আমাদের লসাগু হচ্ছে x পাওয়ার a, তাহলে কত আসছে এখানে, এখানে হয় কত x পাওয়ার a প্লাস এক্স পাওয়ার বি প্লাস এক্স পাওয়ার সি। তোমরা একটু লক্ষ্য করো এই এক্স পাওয়ার এটা পরবর্তীতে কিন্তু এই ওপরে উঠে চলে আসবে, তা আমরা এখনই এটাকে একটু মুছে দেব, আমরা এটাকে মুছে দেব, এই এক্স পাওয়ার এটাকে আমরা ট্রাই করব শুরুতেই ওপরে তুলে নিতে। ঠিক সিমিলারলি এবার একটু চিন্তা করো, ক্যালকুলেশনটা শর্ট করব, কিন্তু এক্স পাওয়ার বিটাকে কি তাহলে আমরা উপরে তুলে ফেলতে পারি, তাহলে এখানেও আসে কত এক্স পাওয়ার বি এক্স পাওয়ার এ এক্স পাওয়ার সি। আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, ঠিক তেমনি করে x power c x power a plus x power b plus x power c, and finally ওপরে আমরা এখন যদি লসাগু পাই নিচে আসে এইটা, ওপরে থাকছে x power a plus x power b plus x power c এবং কাটাকাটি করলে এটার মান আসলো 1। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই অঙ্কগুলো করার একটা সহজ প্রসিডিউর আছে। সহজ প্রসিডিউর হচ্ছে আমাকে যতই এই নিয়মের অঙ্ক দিক না কেন, যতই আমাকে এই নিয়মের অঙ্ক দিক না কেন এবং অঙ্ক দেখতে যতই খারাপ চেহারার হোক না কেন এর জবাব কিন্তু 1 হবে। অর্থাৎ অঙ্ক কেউ করারও চেষ্টা করবে না, এমসিকিউ পরীক্ষায় এই অঙ্ক কেউ করবে না। আমি শিখিয়েছি খুব ভালো কথা, বাট এমসিকিউ পরীক্ষায় ডাইরেক্ট জবাব দেবে এর উত্তর 1। অর্থাৎ যত সূচকের কড়া প্যাচের সিম্পলিফিকেশন দেখবে এর উত্তর সবসময় 1। আমরা এখন এক্সপোনেন্ট এবং রুটসের সলিউশন দেখব। আমরা শুরুতে এমন সলিউশনগুলো দেখব যে সলিউশনগুলো তুমি অপশান টেস্ট করে করতে পারবে না। কেন পারবে না তার একটা বড় এক্সাম্পলগুলো আমি এখানে দিয়ে তোমাদেরকে বুঝাবো। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটার কথাই বলি। তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ 6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে যদি 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই সমান 27 হয়, তোমরা দিকে দেখো, এবং 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই সমান যদি 243 হয়, তাহলে ওরা প্রশ্ন করেছে x এর মান কত। খেয়াল করো, ওরা যদি আমার কাছে x এবং y দুটো মানই জানতে চাইতো তাহলে আমাদের জন্য কিন্তু অঙ্ক করা সহজ হতো, তাহলে কিন্তু আমরা অপশন টেস্ট করতে পারতাম। কিন্তু যেহেতু শুধুমাত্র x এর মান জানতে চেয়েছে, y এর মান নাই, তার মানে আমার অপশানে y এর মান না থাকার কারণে আমি কিন্তু এগুলোকে অপশন টেস্ট করে করতে পারবো না। আমাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল ফর্মুলাতে অঙ্কগুলো করতে হবে। তাহলে চলো আমরা একটু অঙ্কে চলে যাই। 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, এই অঙ্কে বেস হচ্ছে 3। তাহলে আমাকে এই অঙ্কটার বেস অলরেডি 3 সেট করতে হবে। আর তোমরা কিন্তু অলরেডি জানো যে কোনো বিজোড় সংখ্যা থাকলে তার বেস কত ধরতে হয়, 3 ধরতে হয়। তাহলে এটা হলো 3 কিউব। তাহলে x মাইনাস ওয়াই সমান আসলো কত, 3। সিমিলারলি এই অঙ্কটাতে আসি। এখন যেহেতু আমার কাছে x এর মান জানতে চেয়েছে, আমি কি করতে পারি যে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যদি যোগ করে দিই তাহলে y-টা বাদ চলে যায়, তাহলে আমি x এর মানটা পেয়ে যাই। x এর মানটা কত আসে, x প্লাস x, অর্থাৎ y যেহেতু দুটো বাদ, 3 প্লাস 5 মানে 8, অর্থাৎ x এর মানটা আসছে 4। আমরা পরে 7 নাম্বার অঙ্কটাতে যাই, যেটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2015-তে এসেছে। 2015-তে এই অঙ্কটা এসছে এবং অঙ্কটাতে ছিল m টু দি পাওয়ার n সমান যদি হয় 121, তাহলে m মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 সমান কত। অঙ্কটা indiabix.com, indiabix এই ওয়েবসাইটটা থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখি m টু দি পাওয়ার n, এখানে m একটা ভেরিয়েবল, n আর একটা ভেরিয়েবল, যেহেতু দুইটা ভেরিয়েবল তাহলে দুইটা সমীকরণ থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমাকে একটা সমীকরণ দেওয়া হয়েছে। আমরা কিন্তু চাইলেই অঙ্কটাকে সলভ করতে পারি অন্য একটা ওয়েতে। একটু খেয়াল করে দেখি কিভাবে সলভ করা যায়। m টু দি পাওয়ার n সমান 121, আমরা এমন কিছু একটা লিখবো যেন কোনোটার পাওয়ার কিছু একটা আসে। 121 আমরা যদি লিখি 11 স্কোয়ার, তাহলে কি 121 হয় না? একটু খেয়াল করে দেখবে এখানে 11 এবং 2 দুইটা সংখ্যাই কিন্তু এমন সংখ্যা যে সংখ্যাকে তুমি এক ভিন্ন অন্য কোনো উৎপাদক দিয়ে ভাগ করতে পারো না। এখন এই 11 স্কোয়ার এই মানটার সাথে যদি আমরা একটু মিলাই, তাহলে m এর মানটা আসছে 11
n এর মানটা আসতেছে 2, অর্থাৎ m-1 টু দি পাওয়ার n+1, এখানে m এর বদলে বসবে 11, n এর পরিবর্তে আসবে 2, 10 কিউব, এবং আমার অ্যান্সারটা আসলো 1000। দেখো বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আসা অঙ্ক। ঠিক সিমিলারলি আমরা এই অঙ্কটা যাই, অঙ্কটা নেওয়া হয়েছে নোভার বই থেকে, হ্যাঁ, এবং এই অঙ্কটা কিন্তু ন্যাশনাল ব্যাংকের প্রফেশনারি অফিসারে অলরেডি চলে আসছে। আমরা এই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। আমরা এই রুট থাকলে এটাকে সাধারণত বর্গ করে এই রুটটাকে তাড়াই দিই, তাড়াই দিলেও লাভ নেই, আমার এই মানটা কিন্তু 1ই থাকছে। তা আমার কাছে প্রশ্ন করেছে এই মানটা এবং এই মানটার বর্গ কত, অর্থাৎ অলরেডি এই মানটার জেনেছি এটা হচ্ছে 1, এটার মানটা হচ্ছে 1, তাহলে এটা 1 বসিয়ে দিলাম, আর এর পরিবর্তে আমি 1 তার স্কোয়ার বসিয়ে দিলাম। সো ফাইনালি আমার রেজাল্ট আসলো 2। আমরা তাহলে শুরু করছি আমাদের পরের পার্ট। এই পার্টে আমরা কিন্তু সলিউশনগুলো করার জন্য আমরা কিন্তু যে অপশানগুলো আছে সেই অপশান টেস্ট করার সহায়তা নিয়ে আমরা কিন্তু সলভ করতে পারি। আমরা অপশান টেস্ট করে করে অঙ্কগুলো করব। খেয়াল করি আমাদের এই প্রথম অঙ্কটা 4 টু দি পাওয়ার 2x + 1, আমরা x এর পরিবর্তে এইটা দিয়ে যদি চেক করতে আসি 4 × 2 × 2 + 1, তাহলে কত আসলো 4 পাওয়ার 4 + 1, দ্যাট ইজ 4 পাওয়ার 5। যাই হোক না কেন সেটা তো 64 হচ্ছে না, 4 পাওয়ার 5 এটা অনেক বড় একটা মান, এটা 64 হবে না, ইটস নট ইকুয়াল টু 64, সুতরাং এটা আমার অপশন নয়। ঠিক তেমনি করে আমি যদি এখানে 4 টু দি পাওয়ার 2 × 3 + 1 দিই, একটু খেয়াল করে দেখো, যদি 2 এর জন্যই এই মানটাকে এক্সিড করে যায়, 3 এর জন্য তো এই মানটা অবশ্যই এক্সিড করবে, সুতরাং অ্যান্সারটা আর যাই হোক 2 এর নিচে, আমরা বি নাম্বারটা কিন্তু এমনিই কাটতে পারতাম। চলে যাচ্ছি এই অঙ্কটাতে 4 টু দি পাওয়ার 2 × 1 + 1, অর্থাৎ এই রেজাল্ট আসলো 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64। সি নাম্বারটাতে আমার রেজাল্ট মিলে গেছে। এখন আমরা যদি ঠিক এইভাবে পরের অঙ্কটা করার চেষ্টা করি আমরা কিন্তু করতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে এইভাবে যদি আমি অঙ্ক করতে যাই তাহলে এই অঙ্কে যদি বাই চান্স এটা মিললো না, এটা মিললো না, এটাও মিললো না, এখানে গিয়ে যদি অঙ্কেটার রেজাল্ট আসে তাহলে কিন্তু আমার পরীক্ষায় কিন্তু যথেষ্ট সময় নষ্ট হবে। তাহলে এইভাবে অঙ্ক করার তো কোনো মানে থাকে না আমাদের, তাহলে তো মূল নিয়মে অঙ্ক গেলেই চলা ভালো হয়, কিন্তু আমরা কাজটা করবো না, আমরা একটা বুদ্ধি দেখব। সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো, 2 এর পাওয়ার যখন 2 হয় মানটা হয় কত 4, 2 এর কিউব যখন 3 হয় তখন এই মানটা হয় 8, 2 এর পাওয়ার 4 যখন হয় তখন এই মানটা হয় 16। খেয়াল করো আমি পাওয়ার বাড়িয়েছি একটা, বেস 2 থাকার কারণে এই মানটা দ্বিগুণ হয়ে গেছে। পাওয়ার ছিল 3, 3 থেকে যখন 4 হলো তখন কিন্তু দেখো 3 এর জন্য যে মান আসছে 4 এর জন্য মানটা কিন্তু ডাবল হয়ে গেছে। অর্থাৎ 2 বেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, যত একটা করে পাওয়ার বাড়াবে মানগুলো কিন্তু ডাবল হতে থাকবে। যদি এখানে বেস 3 থাকতো তাহলে একটা করে পাওয়ার বাড়ালে মানগুলো 3 গুণ করে বাড়তে থাকতো। তা আমরা এই কনসেপ্টটা যদি একটু ব্যবহার করি এখানে, সেই দেখো আমার এখানে দুটোতেই কিন্তু বেস কিন্তু 2। সতর্কতা হচ্ছে এখানে যদি সেম বেস না থাকে, এখানে 2 থাকে, এটা যদি 3 থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু এই নিয়মে অঙ্কগুলো করতে পারবে না। অবশ্য এইগুলো দেওয়ার পরীক্ষায় আলাদা আলাদা বেজের অঙ্ক আসার কথাও না। তো যাই হোক, যদি একই বেস থাকে তাহলে তুমি কিভাবে করবে? আমরা দেখবো যে এই অপশনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5, আমরা এটাই টার্গেট করব। আমি এক্স এর পরিবর্তে এবার 5 বসাবো, 5 - 1 5 + 1, তাই না? তাহলে এটা আসলে কত 2 পাওয়ার 4 প্লাস 2 পাওয়ার 6 হলো 16, আর এটা হচ্ছে কত 64, যোগ করলে হয় 80। এখন খেয়াল করো 5 এর জন্য যদি রেজাল্টটা আসে 80, 6 এর জন্য তার মানটা হবে ডাবল, অর্থাৎ 80 ডাবল কত 160। 7 এর জন্য সেই মানটা হবে এই 160 এর ডাবল, আই মিন 320। 8 এর জন্য হবে এই ডি এর মানের ডাবল, অর্থাৎ 320 ডাবল 640। তুমি একটু লক্ষ্য করো আমার ডান পক্ষে আছে 320, আমার বাম পক্ষ ডান পক্ষ মিলতে হবে, সুতরাং আমার অ্যান্সার আসবে ডি, অর্থাৎ আমি ডি নাম্বারটা উত্তর হিসাবে নিয়ে যাব। তাহলে আমরা বন্ধুরা আমরা সূচকের কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্টকাট শিখেছি, সবাই তোমাকে শেখাবে এই মান বসিয়ে তুমি মানগুলোকে মেলাও অথবা এটাকে মূল নিয়মে সলভ করো। কিন্তু দেখো আজকে কিন্তু তোমরা একটা নতুন নিয়ম জানতে পারলে, এই নিয়মটা কিন্তু সচরাচর কোথাও ব্যবহার হয় না। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এই অঙ্কটা কিন্তু রুটের অঙ্ক, তার মানে এটা এক্সপোনেন্টের রুটসে আমরা করবো না। হ্যাঁ, ওই একইভাবে করতে পারো, ওই সব মান বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ, এটা সবাই জানে। আমি একটু নতুন কিছু বলতে চাচ্ছি। তোমরা জানো রুটের মধ্যে কোনো প্রকার যদি নেগেটিভ আসে তখন সেটা আর যাই হোক সেটা কিন্তু আর রিয়েল নাম্বার থাকে না। যেমন তুমি যদি বলো যে √4 কত, আমরা বলবো 2, কিন্তু যদি বলো √-4 কত, তখন এই জিনিসটা কিন্তু আর
রিয়েল নাম্বার থাকে না, তখন এটা হয়ে যায় কমপ্লেক্স নাম্বার। আর যেহেতু আমরা এখানে কোনো কমপ্লেক্সের অঙ্ক করব না, সেহেতু আমরা এই রুটের ভেতরে কোনো প্রকার নেগেটিভ নেব না। তার মানে আমরা এখানে একটা নোট লিখে নেই, আমরা কি কি জিনিসকে নেব না। প্রথমত নেগেটিভ কোনো নাম্বার নেব না, অর্থাৎ যত নেগেটিভ নাম্বার আছে এরা আমার উত্তর আর যাই হোক হতে পারে না। কেন হতে পারে না? কারণ এই বাম পক্ষে আছে রুট আর ডান পক্ষে আছে রুট ছাড়া, এই জন্য। তার মানে আমরা সরাসরি বি নাম্বার অপশনটা এবং ডি নাম্বার অপশনটাকে বাদ দিয়ে দিলাম। একটাই দোষ, এটা নেগেটিভ মানটা উত্তর হবে না। এবার চলো, তোমরা ছোটবেলায় একটা জিনিস অবশ্যই পড়ছো, সেটা হচ্ছে √2 একটা অমূলদ সংখ্যা। তো √2 একটা অমূলদ সংখ্যা, এটা কেন তোমরা বলতে স্যার √2 কে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p আর q সহমৌলিক। √2 কে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q কথাটা হচ্ছে একটা ভগ্নাংশ। তুমি খেয়াল করে দেখো, এই মানটা কিন্তু একটা ভগ্নাংশ। তুমি কি জানো যে 5 এটাও কিন্তু একটা ভগ্নাংশ? কারণ একে আমরা 5/1 এই আকারে লিখতে পারি। যে কোনো পূর্ণ সংখ্যাও কিন্তু একটা ভগ্নাংশ। তার মানে এই মানটাকে আর যাই হোক p/q আকারে প্রকাশ করা যায়। তার মানে এইখানের কোনো একটা মান যদি p/q আকারে প্রকাশ করা না যায়, তাহলে অন্তত এই দুটা মান সমান হতে পারে না। আর p/q আকারে প্রকাশ করা যায় না সেই মানটাই যে মানটা অমূলদ। তোমরা জানো যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সেগুলো কিন্তু রুটের ভেতরে থাকলে অমূলদ হয়ে যায়। যেমন 5 এর রুটের ভেতরে থাকলে অমূলদ হয়ে যাবে। √2 যেমন অমূলদ সংখ্যা, √5ও কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এ নাম্বার আর সি নাম্বার অপশনটা, দুটো অপশন আমার এখন বেঁচে আছে। বি আর ডি কাটা পড়েছে নেগেটিভের ধারায়। এবারে আমরা অমূলদ সংখ্যা বা ইরেশিওনাল নাম্বার, আমি ইংরেজিতে লিখছি, দেখা যাচ্ছে কি ইরেশিওনাল নাম্বার, এটা নিয়ে একটু কথা বলবো। 1 এটা কি রেশিওনাল না ইরেশিওনাল? অবশ্যই রেশিওনাল নাম্বার, কারণ 1 এর রুট করা যায়, 1 এর রুট হচ্ছে 1। 5 কি রেশিওনাল না ইরেশিওনাল? অবশ্যই ইরেশিওনাল, কারণ একে রুট করা যায় না, কারণ √5 এর মান আমরা জানি না। সুতরাং যেহেতু এটা ইরেশিওনাল, সেহেতু এই অপশনটাও আমার বাদ। তাহলে ভাই একটাই অপশন থাকছে এটা, এবং এটা যে কারেক্ট কিভাবে বুঝবো? 1 এটা একটা রেশিওনাল নাম্বার, কারণ 1 কে রুট করা যায়। 25 এটাও একটা রেশিওনাল, একেও রুট করা যায়। 25 কে রুট করলে হয় 5। এখন তোমরা এই অঙ্কটার বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে দেখতে পারো। যেমন √ বাম পক্ষে আছে 1/25, √ 1/25 মানে 1/5, আর ডান পক্ষে আছে 6/25 মাইনাস 1/25 করে দেখো 5/25, I mean 1/5। দেখবে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। অবশ্য এটা মেলানোর কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু তুমি দেখেছো তিনটা উত্তর এমনিতেই কাটা চলে গেছে, সেহেতু এই অঙ্কটা আর করে দেখার দরকার নেই, এটাই উত্তর হবে। আমরা এক্সপোনেন্ট অ্যান্ড রুটসের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা এখন শুরু করব লগারিদমের ক্লাস। আমরা এখন শুরু করব লগারিদম অ্যান্ড লগারিদমিক ইকুয়েশন। মজার ব্যাপার, লগারিদম থেকে এর আগে খুব একটা প্রশ্ন আসতো না। 2019 সাল থেকে ব্যাংকের পরীক্ষায় লগারিদমের প্রশ্ন আসা শুরু হয়েছে। মূলত আর্টস ফ্যাকাল্টি যে প্রশ্নগুলো করছে, সেখানে প্রায় এখন 2019 সালে এবং 20 সালে যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আর্টস ফ্যাকাল্টি লগারিদম থেকে প্রশ্ন করেছে। লগারিদমের বিশেষত এই শেষের দিকের অঙ্কগুলো, অর্থাৎ 2 এবং 3, বিশেষত 3 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা 2019 সালে প্রায় 4 বারের মতো পরীক্ষা এসছে। আমরা অঙ্কগুলোর মূল নিয়ম শিখব এবং সেই একই সাথে আমরা অঙ্কগুলোর কিন্তু শর্টকাট শিখব। যেমন আমরা প্রথম অঙ্কটা, এটা একটা মান নির্ণয়ের অঙ্ক, এবং 2 এবং 3 নম্বরে যে অঙ্কটা দেখা যাচ্ছে, এই অঙ্কগুলো মূলত সমীকরণের অঙ্ক, সমাধানের অঙ্ক। আমরা প্রথমে একটু মান নির্ণয়ের অঙ্কগুলো একটু শিখে আসি। প্রথমে দেখি log 327। এখানে আমরা কি লিখতে পারি? আমরা log 327, এটা একটা বিজোড় সংখ্যা, আমরা জানি এটাকে 3 পাওয়ারে লেখা যাবে 3 কিউব, যেহেতু এটার শেষের ডিজিট 5 না। এখন আমরা এই অঙ্কে জানি যে 3টা পেছনে চলে যাবে, 3 log 3, যখন লগের বেস এবং ডোমেইন এটা যখন সমান হয়ে যায়, তখন এটা আমরা 1 ধরে নিই, এটার মান তখন হয় 1, তখন এটার মানটা আসলো 3। অর্থাৎ আমরা লগারিদমের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট কথা, যে এই অংশটাকে বলা হয় বেস, এইটাকে বলা হয় ডোমেইন, এবং এই যে মাথায় n লিখেছি, এটাকে বলা হয় পাওয়ার। সবসময় মনে রাখবে, লগের এই বেস এবং ডোমেন, এরা যদি সমান হয়ে যায়, তাহলে এই মানটা হয়ে যায় সমান। অর্থাৎ বেস এবং ডোমেন সমান হলেই এই মানটা 1 চলে আসে। তো যাই হোক, এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক মনে হয় না পরীক্ষায় আসার কথা, একটু বেশি সহজ। এটা সাধারণত ওই প্রাইমারি বা নন ক্যাডারের পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। ব্যাংকের পরীক্ষাতে মূলত একটু ডিফিকাল্ট অঙ্ক দেওয়া হয়, এবং তার জন্য এই 2টা নিয়মের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আমরা এই অঙ্কগুলোকে করতে যাব। আমরা প্রথমে মূল নিয়মে দেখব। আগে দেখব এখানে বেস কত। বেস হচ্ছে x,
তাহলে এই x এর বেজের মাথায় অর্থাৎ পাওয়ার আকারে চলে আসবে এটা নির্ণীত মানটা, অর্থাৎ এই -2 এর মাথায় চলে আসবে। তোমরা জানো এই জিনিসটাকে 1/x² লেখা যায়, আমরা সূচকে শিখেছি কিছুক্ষণ আগেই। তাহলে আমরা এখন লিখতে পারি x² সমান 4 এবং তখন আমরা x এর মান লিখব 2। একটা প্রশ্ন করতে পারো, স্যার x² সমান 4, এখানে তো x এর মান +-2 হওয়ার কথা, আপনি শুধুমাত্র 2 লিখলেন কেন? এর পেছনে কথা মনে রাখবে যে x এর বেস, লগারিদমের বেস কখনোই নেগেটিভ হয় না। লগারিদমের বেস কখনোই নেগেটিভ হয় না, তাই আমি এখানে কখনোই এটার মান -2 লিখতে পারবো না, এটার মান অলওয়েজ +2ই হবে। আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটাও কিন্তু একই নিয়মে করা যাবে। এখানে আমার বেস কিন্তু x², তাহলে তার সাথে গুণ হবে নির্ণীত মান, সমান হবে এখানে যে মানটা বলা আছে। তাহলে এটা কাটাকাটি করলে হলো x ইনভার্স সমান 9/16, অতএব x এর মানটা আসলো 16/9। বাট ও আমার কাছে প্রশ্ন করেছে এই অঙ্কটার বেস কত। এই অঙ্কটাতে কিন্তু কোশ্চেন করা ছিল এটা হলে হোয়াট ইজ দ্য বেস, ফাইন্ড বেস, প্রশ্ন করা ছিল ফাইন্ড বেস। তা আমার এই অঙ্কটার বেস কত? বেস কিন্তু x², তাহলে বেসের মান হচ্ছে 16/9 তার স্কোয়ার। 16 বর্গ, 16 বর্গ কত হয়? 16 বর্গ হয় 256, আর 9 এর বর্গ হচ্ছে 81। তা আমার অ্যান্সারটা আসলো 256/81। কিন্তু বন্ধুরা পরীক্ষায় আমরা এই মূল নিয়মে এমসিকিউ পরীক্ষায় এইভাবে উত্তর করব না। এই অঙ্ক দেখা মাত্রই আমরা এটার জবাব দিয়ে দিব। আমরা তার প্রসিডিউরটা একটু শিখতে চাই। প্রসিডিউরটা কিভাবে আমরা শিখবো, কিভাবে আমরা একটা কাজ করব। সবসময় মনে রাখবে যে অঙ্কগুলোতে কিছু কিছু বুদ্ধি অ্যাপ্লাই করলে খুব অল্পতেই আমরা অঙ্কটা করতে পারি। যেমন ধরো 2 নাম্বার অঙ্কটা আমরা এখানেই করি। হ্যাঁ, 2 নাম্বার অঙ্কটাতে আমার এখানে কত দেয়া আছে? 1/4। এখানে যে মানটাই দেয়া থাকবে তাকে উল্টে দিতে হবে। যেমন 1/4 আছে, এটাকে উল্টে দিলে হয় 4/1, 4। তাহলে আমরা এখানে লিখবো 4 টু দি পাওয়ার হবে, এখানে যদি সাইন থাকে মাইনাস তাহলে এখানে সাইনটা হয়ে যাবে প্লাস, মাইনাসের জন্য আমি লিখছি প্লাস। যদি থাকে 2 তাকে লিখতে হবে হাফ। যদি থাকে 2, কারণ 2 এর নিচে একটা 1 থাকে, আমরা তাকে লিখবো হাফ। যদি থাকতো 3 আমি লিখতাম 1/3, যদি থাকতো 1/5 তাহলে আমি লিখতাম 5। তাহলে এখানে আসলো কত? 4 টু দি পাওয়ার প্লাস হাফ, 4 টু দি পাওয়ার প্লাস হাফ বা 4 টু দি পাওয়ার হাফ, যেটাকে আমরা বলি √4। তার মানে √4 এর মান কত? 2। আমরা কিন্তু খুব ইজিলি অঙ্কটা করে ফেললাম 2। তো আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা কিন্তু খুব দ্রুত করব। 9/16 আছে, তোমরা জানো 9/16কে আমরা উল্টো করে লিখবো 16/9। গুড। এখানে চিহ্ন আছে মাইনাস, চিহ্নটা হবে প্লাস, লিখলাম না, হাফ আছে, তাহলে আমরা লিখবো 2। তাহলে এটার মান আসলো কত? 256/81। 256/81 কার মান? বেজের মান। বেজের মানটা কত ছিল? x², অর্থাৎ এই মানটা হচ্ছে x² এর মান 256/81। দেখো আমরা একবারে এক টানে অঙ্কটা করে ফেলেছি। লগারিদমের অঙ্কগুলোর এটাই হচ্ছে বিউটি। পরীক্ষায় এইখানের মার্কস যদি তোমরা কেউ মিস করো তাহলে এর থেকে বড় দোষণীয় কিছু হবে না। আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হলো।